ইতিহাসে কিন্তু বারবার একটা জিনিস দেখা গেছে, যখনই কোনো নতুন শক্তি পুরনো প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ করার মতো জায়গায় চলে আসে, তখনই বিশ্বজুড়ে একটা গভীর অস্থিরতা তৈরি হয়। আর ঠিক এই মুহূর্তে আমরা কিন্তু ইতিহাসের এমনই একটা মোড়ে দাঁড়িয়ে আছি। একদিকে আছে বর্তমান বিশ্বের প্রতিষ্ঠিত শক্তি, আর অন্যদিকে এক উদীয়মান পরাশক্তি, যার উত্থানকে প্রায় অপ্রতিরোধ্যই বলা চলে। চলুন এই জটিল রাজনৈতিক সমীকরণের গভীরে একটু ঢোকা যাক। তাহলে আসল প্রশ্নটা কি? এই দুই শক্তির মধ্যে সংঘাত কি সত্যিই অনিবার্য? ইতিহাস কি আমাদের সেদিকেই ঠেলে দিচ্ছে, নাকি এই অবশ্যম্ভাবী মনে হওয়ার সংঘাতটা এড়ানোর কোনো পথও খোলা আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ঐতিহাসিক ধাঁধারই উত্তর খোঁজার চেষ্টা করব, আন্তর্জাতিক সম্পর্কের দুটো বিখ্যাত তত্ত্বের আলোতে। ভাবছেন এই আধুনিক সমস্যার উত্তর কোথায় পাব? মজার ব্যাপার হলো, এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে প্রায় ২৫০০ বছর পুরনো এক ইতিহাসে। চলুন পরিচিত হওয়া যাক আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে আলোচিত এবং সম্ভবত সবচেয়ে ভীতি জাগানো একটা তত্ত্বের সাথে। এর নাম থুসিডাইডিসের ফাঁদ বা থুসিডাইডিস ট্র্যাপ। সহজ করে বললে ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, একটা উদীয়মান শক্তি বা রাইজিং পাওয়ার খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠছে এবং বর্তমানে ক্ষমতায় থাকা প্রতিষ্ঠিত বা এস্টাবলিশড পাওয়ারকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তখন তাদের মধ্যে যে তীব্র ভয়, অবিশ্বাস আর উত্তেজনা জন্মায়, তা প্রায় একটা যুদ্ধ ডেকে আনে। এই প্রায় অনিবার্য পরিস্থিতিটাকেই বলা হয় থুসিডিডিসের ফাঁদ। এই তত্ত্বের জন্ম হয়েছিল প্রাচীন গ্রিসের এক বিধ্বংসী সংঘাত থেকে। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে স্পার্টা ছিল গ্রিসের প্রতিষ্ঠিত শক্তি। তাদের স্থলসেনা ছিল অজেয়, আর তারা চাইত সবকিছু যেমন আছে তেমনই থাকুক। আর অন্যদিকে ছিল অ্যাথেন্স। ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি আর নৌশক্তিতে তারা এতটাই দ্রুত উন্নতি করছিল যে তা সরাসরি স্পার্টার শ্রেষ্ঠত্বকেই চ্যালেঞ্জ জানাচ্ছিল। তো অ্যাথেন্সের এই অবিশ্বাস্য উত্থান দেখে স্পার্টার মনে কিন্তু ভয় ঢুকে গেল। স্পার্টার শাসকরা ভাবতে শুরু করল, আজ যদি অ্যাথেন্সকে না থামানো যায়, তাহলে তো কালোর আমাদের সবকিছু কেড়ে নেবে, আমাদের অস্তিত্বই বিপন্ন হবে। আর ঠিক এই ভয় আর অবিশ্বাস থেকেই শুরু হয়েছিল এক ভয়ঙ্কর যুদ্ধ। একটা দুটো বছর নয়, ২৭ বছর ধরে চলেছিল সেই যুদ্ধ, যা পুরো গ্রিক সভ্যতাকেই প্রায় ধ্বংস করে দিয়েছিল। এখন প্রশ্ন হল, এটাকে ফাঁদ কেন বলা হচ্ছে? কারণ ঐতিহাসিক থুসিডাইডিস লক্ষ্য করেছিলেন, এই যুদ্ধের জন্য শুধু অ্যাথেন্স বা শুধু স্পার্টা দায়ী ছিল না। আসলে পরিস্থিতিটাই এমন একটা ফাঁদ তৈরি করেছিল যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব ছিল। দেখুন, একদিকে প্রতিষ্ঠিত শক্তির ভয়, তার অবস্থান হারানোর ভয়; অন্যদিকে উদীয়মান শক্তির সম্মান আদায়ের তীব্র আকাঙ্ক্ষা। আর এর সাথে যোগ হয় মারাত্মক ভুল বোঝাবুঝি। মানে এক পক্ষ হয়তো আত্মরক্ষার জন্য কিছু একটা করল, অন্য পক্ষ সেটাকে আক্রমণ হিসেবে দেখল। এই তিনটা জিনিস মিলেই যুদ্ধকে প্রায় অনিবার্য করে তোলে। এবার চলুন এই ২৫০০ বছর পুরনো তত্ত্বটাকে নিয়ে সোজা আজকের দিনে চলে আসি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন এই প্রাচীন তত্ত্বটাকেই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় দ্বন্দ্ব, মানে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের প্রেক্ষাপটে জনপ্রিয় করে তুলেছেন। এখানে যুক্তরাষ্ট্র হল সেই প্রতিষ্ঠিত শক্তি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের নিয়মকানুন তৈরি করে আসছে, আর চীন হল সেই উদীয়মান শক্তি যার অভাবনীয় অর্থনৈতিক ও সামরিক উত্থান তাকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে। গ্রাহাম অ্যালিসনের গবেষণা একটা বেশ ভয়ের ছবি আমাদের সামনে তুলে ধরে। তিনি দেখিয়েছেন, গত ৫০০ বছরের ইতিহাসে ১৬ বার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একটা উদীয়মান শক্তি একটা প্রতিষ্ঠিত শক্তিকে চ্যালেঞ্জ করেছে, আর তার মধ্যে ১২ বারই এর পরিণতি হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ। মানে পরিসংখ্যান বলছে, এই ফাঁদ এড়ানোটা ভীষণ কঠিন, তবে অসম্ভব নয়। যে ৪টি ক্ষেত্রে যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল তা আমাদের কিছুটা হলেও আশা যোগায়। কিন্তু সবাই কি একমত যে ভয় থেকেই সব যুদ্ধের জন্ম? না, একেবারেই না। আন্তর্জাতিক সম্পর্কের আরেকটা অত্যন্ত প্রভাবশালী তত্ত্ব আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি দেয়। চলুন এবার আমরা পাওয়ার ট্রানজিশন থিওরি বা ক্ষমতা হস্তান্তর তত্ত্বটা বোঝার চেষ্টা করি। এই তত্ত্বের যিনি জনক, রাষ্ট্রবিজ্ঞানী এ.এফ.কে ওর্গানোস্কি, তিনি একটা দারুণ কথা বলেছেন, যা আমাদের সাধারণ ধারণার ঠিক উল্টো। আমরা সাধারণত ভাবি দুই পক্ষের শক্তি সমান বা ভারসাম্যপূর্ণ হলে শান্তি থাকে, কিন্তু ওর্গানোস্কি বলছেন ঠিক এর উল্টোটা সত্যি। তার মতে বিশ্বে শান্তি তখনই থাকে যখন একজন সুস্পষ্ট নেতা থাকে এবং বাকিরা তার নিয়ম মেনে চলে। সংঘাতের ঝুঁকি তখনই বাড়ে যখন ক্ষমতার ভারসাম্য তৈরি হতে শুরু করে। এই তত্ত্ব অনুযায়ী ক্ষমতা হস্তান্তর মূলত ৪টে পর্যায়ের মধ্যে দিয়ে যায়। প্রথম পর্যায়ে থাকে একজন প্রভাবশালী শক্তি, যে বিশ্বে নিয়মকানুন বানায়। এরপর আসে চ্যালেঞ্জার, যে খুব দ্রুত শক্তি অর্জন করে তাকে ছুঁতে চাইছে। তৃতীয় পর্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটা হলো অসন্তুষ্টি। এই তত্ত্ব বলছে এটাই সংঘাতের আসল চালিকা শক্তি। আর সব শেষে আসে ক্রান্তিকাল
যখন চ্যালেঞ্জার প্রভাবশালী শক্তির প্রায় ৮০ থেকে ৯০% ক্ষমতায় পৌঁছে যায় আর এই সময় বড় যুদ্ধের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তার মানে বুঝতেই পারছেন, এই তত্ত্বের মূল কথাটা হল অসন্তুষ্টি। ওরগানস্কির মতে শুধু শক্তি বাড়লেই যুদ্ধ হয় না। যুদ্ধ তখনই হয় যখন উদীয়মান শক্তি বা চ্যালেঞ্জার মনে করে যে বর্তমান বিশ্ব ব্যবস্থাটা অন্যায্য, এটা তাকে তার প্রাপ্য মর্যাদা বা সুযোগ দিচ্ছে না, বা তাকে অন্যায়ভাবে দাবিয়ে রাখা হচ্ছে। ক্ষমতা পরিবর্তনের সাথে এই তীব্র অসন্তুষ্টি যখন যোগ হয়, তখনই যুদ্ধের আসল বীজটা বোনা হয়ে যায়। তাহলে আমরা দুটো আলাদা আলাদা ব্যাখ্যা পেলাম, তাই না? থুসিডাইডিসের ফাঁদ বলছে যুদ্ধের মূল কারণ হল প্রতিষ্ঠিত শক্তির ভয়, আর পাওয়ার ট্রানজিশন থিওরি বলছে যুদ্ধের মূল কারণ হল উদীয়মান শক্তির অসন্তুষ্টি। চলুন এই দুটি দৃষ্টিভঙ্গিকে পাশাপাশি রেখে আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এই স্লাইডটা দেখুন, দুটো তত্ত্বের মূল পার্থক্যটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। থিউসিডাইটিস ট্র্যাপ মূলত একটা মনস্তাত্ত্বিক ফাঁদ, যেখানে সংঘাতের চালিকা শক্তি হল প্রতিষ্ঠিত শক্তির ভয়। অন্যদিকে পাওয়ার ট্রানজিশন থিওরি একটা কাঠামোগত তত্ত্ব, যা বলছে সংঘাতের মূল কারণ হল উদীয়মান শক্তির অসন্তুষ্টি, মানে একটার কেন্দ্রে ভয় আর অন্যটার কেন্দ্রে অসন্তোষ। আচ্ছা, এইসব একাডেমিক কথাবার্তা যদি একটু সরিয়ে রেখে একটা সহজ গল্পের মাধ্যমে পুরো ব্যাপারটা বুঝতে চাই, তাহলে কেমন হয়? চলুন ক্লাসের ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের একটা গল্প শোনা যাক। থুসিডাইডিসের ফাঁদের গল্পটা হলো ভয়ের গল্প। ধরুন ক্লাসের ফার্স্ট বয় বহু বছর ধরে প্রথম হয়ে আসছে। হঠাৎ সে দেখল সেকেন্ড বয় দিনরাত খেটে তার প্রায় সমান নম্বর পেয়ে যাচ্ছে। এতে ফার্স্ট বয়ের মনে প্রচণ্ড ভয় ঢুকে গেল। সে ভাবতে থাকল, আমার রাজত্ব তো এবার গেল, ও তো আমাকে ছাড়িয়ে যাবে, আমার শখ সম্মান শেষ। এই তীব্র ভয় আর নিরাপত্তাহীনতা থেকেই ফার্স্ট বয় নিজে থেকে সেকেন্ড বয়ের সাথে ঝামেলা শুরু করে দিল। তাকে হয়রানি করতে লাগল যাতে সে আর এগোতে না পারে। আর পাওয়ার ট্রানজিশন থিওরির গল্পটা কিন্তু একটু অন্যরকম। এখানেও সেকেন্ড বয় পড়াশোনা করে ফার্স্ট বয়ের সমান শক্তিশালী হয়ে উঠছে, কিন্তু সংঘাত হবে কি না তা নির্ভর করছে সেকেন্ড বয়ের মনোভাবের উপর। যদি সেকেন্ড বয় ক্লাসের নিয়মকানুন নিয়ে খুশি থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সে মনে করে ক্লাসের সব নিয়ম তো ফার্স্ট বয় নিজের সুবিধার জন্য বানিয়েছে, এখানে আমার কোনো কথাই শোনা হয় না, অর্থাৎ সে যদি পুরো ব্যবস্থাটা নিয়েই অসন্তুষ্ট হয় এবং নিজের নিয়ম প্রতিষ্ঠা করতে চায়, ঠিক তখনই তাদের মধ্যে সংঘাতটা অনিবার্য হয়ে উঠবে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? একদম সহজ কথায়, থুসিডাইডিসের ফাঁদ অনুযায়ী সংঘাতের মূল ড্রাইভার হল পুরনো বা প্রতিষ্ঠিত শক্তির ভয়, আর পাওয়ার ট্রানজিশন থিওরি অনুযায়ী সংঘাতের মূল কারণ হল নতুন বা উদীয়মান শক্তির অসন্তুষ্টি। দুই তত্ত্বই সংঘাতের আশঙ্কা করে, কিন্তু কারণ হিসেবে দুটো ভিন্ন মনস্তাত্ত্বিক অবস্থাকে চিহ্নিত করে। এত কিছু জানার পর মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে সংঘাত লেগেই যাবে? ভবিষ্যৎ কি আসলেই লেখা হয়ে গেছে? না, এখানেই সবচেয়ে জরুরি কথাটা মনে রাখতে হবে, এই তত্ত্বগুলো কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। এগুলো আসলে ঝুঁকি বোঝার একটা কাঠামো বা টুলস। ইতিহাস আমাদের দেখায় যে ফাঁদে পড়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু এটা এড়ানোর উদাহরণও তো আছে। এই তত্ত্বগুলো আমাদের বিপদগুলো চিহ্নিত করতে সাহায্য করে, যাতে দেশগুলো সচেতনভাবে সেগুলো এড়ানোর চেষ্টা করতে পারে। সুতরাং সংঘাত যে অনিবার্য নয়, কিন্তু ঝুঁকিটা যে একেবারে বাস্তব, তা তো আমরা বুঝলাম। এই ফাঁদের যুক্তিগুলো জানার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কিভাবে এই ফাঁদ এড়ানো সম্ভব? কোন পথে হাঁটলে ভয়ে এবং অসন্তুষ্টির এই বিপজ্জনক চক্র থেকে বিশ্ব বেরিয়ে আসতে পারে? এই উত্তরটা হয়তো নির্ভর করছে বর্তমান এবং ভবিষ্যৎ নেতাদের প্রজ্ঞা, যোগাযোগ আর দূরদৃষ্টির ওপর।